হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিকা। এটা আমাদের ইউনিট অ্যান্ড মেজারমেন্ট চ্যাপ্টারের 4th লেকচার, যেখানে আমরা এতদিন পর্যন্ত ইউনিট অ্যান্ড মেজারমেন্টের যা যা পড়েছি সেগুলোর অ্যাপ্লিকেশন করব। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই চ্যাপ্টার থেকে যেই ধরনের প্রশ্ন আসে সেগুলোর সলিউশন করব। এছাড়াও তোমরা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজ জয়েন করতে পারো, যেটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। সেই চ্যানেলে এবং পেজে রেগুলারলি করেসপন্ডিং টু দ্য লেকচার্স বিভিন্ন কোশ্চেন্স আপলোড করা হয়, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামসে আসে এবং এই চ্যাপ্টারগুলোতে ইম্পর্টেন্ট। ওকে, কামিং ব্যাক টু দ্য টপিক। আজকে আমরা কি করব? আজকে আমরা যা যা পড়ানো হয়েছে এর আগে পর্যন্ত সেগুলো রিলেটেড যেই ধরনের প্রবলেমস বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেমন নিট, জেই মেন্স, জেই অ্যাডভান্সড এটসেট্রাতে যেই ধরনের প্রশ্ন আসে এই চ্যাপ্টারগুলো থেকে সেগুলো সেগুলো সলভ করার চেষ্টা করব। ওকে, তাহলে শুরু করা যাক। কোশ্চেনগুলো সব ইংলিশে দেওয়া আছে, আমরা কোশ্চেনগুলো ইংলিশেই দেখব এবং সেগুলো ট্রান্সলেট করে বাংলায় পড়ে বুঝে তারপর অঙ্কগুলো করার চেষ্টা করব। প্রথম প্রশ্ন হলো, বলছে লেট আস কনসিডার সিস্টেম অফ ইউনিটস ইন হুইচ মাস অ্যান্ড অ্যাঙ্গুলার মোমেন্টাম আর ডাইমেনশনলেস। বলেছে একটা সিস্টেম অফ ইউনিট আছে যেখানে মাস বা ভর এবং অ্যাঙ্গুলার মোমেন্টাম হলো ডাইমেনশনলেস। ডাইমেনশনলেস মানে হলো মাত্রাহীন। বলেছে ভর এবং অ্যাঙ্গুলার মোমেন্টাম হলো ডাইমেনশনলেস। তাহলে ভরের মাত্রা কত? বলেছে ভর যেহেতু ডাইমেনশনলেস বা মাত্রাহীন, তাহলে ওর মাত্রা কত? বলেছে ভরের মাত্রা 1। এবং অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে হলো কি কৌণিক ভরবেগ। বলেছে কৌণিক ভরবেগের মাত্রা হলো 1। এবার আমাদেরকে জানতে হবে কৌণিক ভরবেগ মানেটা কি। তাহলে কৌণিক ভরবেগ মানে হলো, আমরা আগেই ফর্মুলাটা লিখে রাখি। কৌণিক ভরবেগ সমান সমান কৌণিক ভরবেগ, যেটি কি আমি জে দিয়ে রিপ্রেজেন্ট করলাম, সেটাকে বলা হয় এম ভি আর, বা ভর ইন্টু বেগ ইন্টু দূরত্ব। ভরের জন্য আসবে ক্যাপিটাল এম, ভি মানে হলো বেগ, বেগের জন্য আসবে এল টি টু দি পাওয়ার -1, ইন্টু আর এর জন্য আসবে এল, তাহলে আসবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1। এখানে বলে রাখা প্রয়োজন যে আমরা এর আগেও করেছিলাম যে কৌণিক ভরবেগ এবং প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মাত্রা একই হয়, যেটি কিনা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1 এর সমান। তাহলে এই নিয়ম অনুযায়ী বলেছে যে মানে যা ইউনিট সিস্টেমটা দেওয়া আছে তাতে বলেছে কৌণিক ভরবেগের মাত্রা নেই তার কোনো, অর্থাৎ বলেছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1 ইকুয়ালস টু 1। ওকে, এবার এম তো 1 আগেই বলেছে, ওরাও বলে দিয়েছে যে ভর তো এমনিতেই 1, তাহলে ভরের জায়গায় আমরা 1 পুট করতে পারি, কারণ ভর ডাইমেনশনলেস। এল স্কোয়ার লিখছি ইন্টু টি টু দি পাওয়ার -1 ইকুয়াল টু আসবে 1, তাহলে এল স্কোয়ার ইকুয়াল টু আসবে টি। ওকে, এখানে আমি কৌণিক ভরবেগের মাত্রাটা লিখে রাখছি। তাহলে কৌণিক ভরবেগের মাত্রা হলো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1। তাহলে আমরা এখান থেকে আসছি যে নতুন যে সিস্টেমটা আছে সেখানে এম ইকুয়াল টু 1 এবং এল স্কোয়ারের অর্থ হলো টি বা টাইমের সমান। ওকে, ঠিক আছে। তাহলে এবার আমরা দেখি কি করতে বলেছে। বলেছে যে ডাইমেনশন অফ ফোর্স কি হবে বা বলের ডাইমেনশন কি হবে। প্রথমটি বলেছে ডাইমেনশন অফ ফোর্স। আচ্ছা, এখানে একটা ব্যাপার, এখানে দেখতে পাবো আমরা 4টা অপশন দেওয়া আছে। ওকে, এই প্রশ্নটি নিশ্চয়ই যেই অ্যাডভান্স বা মেইনসে এসেছিল, যেখানে মোর দেন ওয়ান অ্যান্সার্স কুড বি কারেক্ট। এমএসকিউ বলা হয়, মাল্টিপল সিলেক্টিভ কোশ্চেন্স। তাহলে প্রথমটি কি বলেছে? বলছে দ্য ডাইমেনশন অফ ফোর্স, বলের মাত্রা কি হবে। আমরা বলের মাত্রাটা কি, বলের মাত্রা আমরা বলেছিলাম মনে রাখতে হবে। বলের মাত্রা কি হয়? এম এল টি টু দি পাওয়ার -2। যা আমি অপশনগুলো দেখতে পাচ্ছি সবগুলো এল এর ক্ষেত্রে দেওয়া আছে, মানে ডাইমেনশন অফ ফোর্স দেওয়া আছে এল দিয়ে, এল টি টু দি পাওয়ার -3, পাওয়ার এল টু দি পাওয়ার -5, অর্থাৎ আমাকে এল দিয়ে বের করতে হবে। ওকে, তাহলে এম এর জায়গায় আমি পুট করতে পারি 1, এলটাকে এলই রাখছি, এবং টি এর জায়গায় কি পুট করতে পারি? এল স্কোয়ার। তাহলে আসলে এল স্কোয়ার হোল টু দি পাওয়ার -2, তাহলে আসবে আমাদের 1 ইন্টু এল টু দি পাওয়ার -4, তাহলে আসবে এল টু দি পাওয়ার -3। তাহলে কি পাচ্ছি? বলটা এল টু দি পাওয়ার -3 সাথে বলের মাত্রা এল টু দি পাওয়ার -3, এবং অপশন উত্তরও তাই দেওয়া আছে, অর্থাৎ 1 নম্বর অপশনটি কারেক্ট। ওকে, এখানে আমি একটা ইম্পর্টেন্ট জিনিস লিখে রাখছি যে আমরা এখান থেকে কি পাচ্ছি? আমরা এখান থেকে পাচ্ছি এল স্কোয়ার ইকুয়াল টু টি। এবার সেকেন্ড এটা আছে, বলছে দ্য ডাইমেনশন অফ পাওয়ার ইজ। পাওয়ার মানে কি? পাওয়ার মানে হলো ক্ষমতা। পাওয়ার মানে হলো
ক্ষমতা। ক্ষমতা মানে কি? ক্ষমতা মানে হলো কৃতকার্য বাই সময়। ক্ষমতা মানে কৃতকার্য বাই সময়। কৃতকার্য মানে আগেও বলা হয়েছে কৃতকার্য এবং শক্তির মাত্রা একই হয়, সেটি মাত্রা কত হয়? ml² t⁻² ডিভাইডেড বাই সময় মানে t, তার মানে আসবে ml² t⁻³ m এর ক্ষেত্রে ওরা বলে দিয়েছে 1, l স্কয়ারটা l স্কয়ারই থাকছে এবং t এর জায়গায় আমরা পুট করতে পারি l স্কয়ার হোল টু দি পাওয়ার -3, তার মানে আসবে l স্কয়ার ইনটু l টু দি পাওয়ার -6, তার মানে আসবে l টু দি পাওয়ার -4, কিন্তু অপশন দেওয়া আছে l টু দি পাওয়ার -5, তার মানে 2 নম্বর অপশনটি সঠিক নয়। ওকে, এই ক্ষেত্রে বলে রাখা উচিত যে এই ধরনের প্রশ্ন যেখানে মোর দেন ওয়ান অ্যান্সার কুড বি কারেক্ট, সেখানে পার্ট মার্কিং থাকে। একটি অপশন ঠিক করতে পারলে 1, দুটো করলে 2, তিনটে অপশন ঠিক দিতে পারলে 3, সেরকম। ওকে, এবার আসা যাক নেক্সট অপশনে। বলেছে ডাইমেনশন অফ এনার্জি। এনার্জি মানে কৃতকার্য এবং শক্তির ক্ষেত্রে একই হয়। এনার্জি মানে শক্তি, শক্তির ক্ষেত্রে কি হবে? ml² t⁻², m এর জায়গায় পুট করব 1, l স্কয়ারের জায়গায় পুট করব t, ও সরি l স্কয়ারটা l স্কয়ারই রাখছি এবং t এর জায়গায় পুট করব কি l স্কয়ার হোল টু দি পাওয়ার -2, তখন আসবে l স্কয়ার ইনটু l টু দি পাওয়ার -4, আসবে l টু দি পাওয়ার -2। ওকে, অর্থাৎ 3 নম্বর অপশনটিও ঠিক। তাহলে 3 নম্বর অপশনটিও ঠিক। আর লাস্ট দেওয়া আছে ডাইমেনশন অফ লিনিয়ার মোমেন্টাম। ওকে, লিনিয়ার মোমেন্টাম মানে হলো রৈখিক ভরবেগ। রৈখিক ভরবেগের ক্ষেত্রে আমাদের যেটি ফর্মুলা সেটি কি? রৈখিক ভরবেগ মানে নরমাল ভর ইনটু বেগ। ভরের জন্য m, বেগের জন্য l t টু দি পাওয়ার -1, m এর জায়গায় পুট করব 1, l টাকে l ই রাখছি, t এর জায়গায় পুট করব l স্কয়ার হোল টু দি পাওয়ার -1, আসবে l ইনটু l টু দি পাওয়ার -2 মানে আসবে l টু দি পাওয়ার -1, অর্থাৎ 4 নম্বর অপশনটিও কারেক্ট। ওকে, তাহলে এই ধরনের প্রশ্ন যেখানে মোর দেন ওয়ান অ্যান্সার কুড বি কারেক্ট, সেগুলোকে আমরা এইভাবে করে করতে পারি। ওকে, আশা করি প্রবলেমটি বোঝা গেছে। এবার আসা যাক নেক্সট প্রবলেম। বলেছে ইফ দ্য ইউনিট অফ লেন্থ অ্যান্ড টাইম ইজ ডাবলড, দ্য নিউমেরিক্যাল ভ্যালু অফ জি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি উইল বি। আচ্ছা, বলেছে যে যদি দৈর্ঘ্য এবং সময়ের একককে দ্বিগুণ করে দেওয়া হয়, তাহলে জি এর মান কি হবে, বা জি এর মান কত গুণ হবে, বাড়বে বা কমবে, কি হবে সেটা বলেছে। জি মানে হলো কি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, বা মানে অভিকর্ষজ ত্বরণ। তাহলে জি মানে কি? অভিকর্ষজ ত্বরণ। বোঝাই যাচ্ছে এটি একটি ত্বরণ, তার মানে ত্বরণের যা মাত্রা জি এরও তাই মাত্রা। সেটি কি? ত্বরণের মাত্রা কি? ত্বরণ তার ভৌত এককগুলির উপর কিভাবে করে নির্ভরশীল? ত্বরণের মাত্রা হলো l t টু দি পাওয়ার -2। তাহলে আমাদেরকে এটা জানতে হবে কি করে করা হয়। তাহলে এর আগে আমরা করেছি যে কোনো ভৌত রাশিকে আমরা দুটো জিনিসের সমন্বয়ে লিখতে পারি, n ইন্টু ইউ। n ইন্টু ইউ, n হলো কি ওর মান এবং ইউ হলো কি ওর ইউনিট বা একক। তাহলে এখানে আমি লিখছি সাপোজ 1 l1 t1 টু দি পাওয়ার -2 ইকুয়ালস টু n l2 t2 টু দি পাওয়ার -2। ওকে, আমি ধরলাম 1 l1 t1 টু দি পাওয়ার -2 ইকুয়াল টু n l2 টু দি পাওয়ার -2। এটি হলো প্রথম একক সিস্টেমের মান এবং একক, এটি হলো দ্বিতীয় একক সিস্টেমের মান এবং একক। ওকে, এবার বলেছে কি? বলেছে যে ইউনিট অফ লেন্থ এন্ড টাইম ইজ ডাবলড, অর্থাৎ বলছে l2 টা কিরকম? l1 এর দ্বিগুণ। ঠিক আছে, একই রকম ভাবে বলেছে t2 টা t1 এর দ্বিগুণ। আচ্ছা, তাহলে আমাকে বের করতে হবে n এর মানটা কত, যে প্রথম সিস্টেমের 1 মানে দ্বিতীয় সিস্টেমের কত। তাহলে n ইকুয়াল টু কি আসবে আমার? l1 t1 টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই l2 t2 টু দি পাওয়ার -2। আমি যদি ভ্যালুগুলো পুট করি, আমি এক কাজ করি, l2 এর জায়গায় 2l1 পুট করি, তাহলে আসবে l1 t1 টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই l2 এর জায়গায় আসবে 2l1 এবং t2 এর জায়গায় আসবে 2t1 হোল টু দি পাওয়ার -2। করলে পরে কি আসবে? উপরে আসবে
এখানে করছি, তাহলে করলে আসবে n ইকুয়ালস টু L1 T1 টু দি পাওয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই 2 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 2 L1 T1 টু দি পাওয়ার মাইনাস 2, এটা কাটা চলে যাবে, তাহলে আসবে 1 বাই 2 টু দি পাওয়ার মাইনাস 1 মানে 2। ওকে, 2 ইন্টু 2 মাইনাস 2 করলে আসবে 2 মাইনাস 1, উপরে গেলে আসবে 2। অর্থাৎ যদি আমার দৈর্ঘ্যের এককে দ্বিগুণ বাড়ানো হয় এবং সময়ের এককে দ্বিগুণ বাড়ানো হয়, তাহলে আমার জি এর একক দ্বিগুণ বৃদ্ধি পাবে। ওকে, ঠিক আছে। এবার আসা যাক তৃতীয় প্রবলেমে। বলেছে ইফ ফোর্স এফ, লেন্থ এল and টাইম টি আর টেকেন অ্যাজ ফান্ডামেন্টাল ইউনিটস, দ্য ডাইমেনশনাল ফর্মুলা ফর মাস উইল বি। তাহলে এখানে বলেছে যে আমার মূল এককগুলো কি কি? মূল এককগুলো হলো ফোর্স বা বল, দৈর্ঘ্য বা এল এবং সময় বা টি। আচ্ছা, তাহলে বলছে বল, দৈর্ঘ্য এবং সময় হলো আমার মূল একক। তাহলে আমার ডাইমেনশনাল ফর্মুলা বা মাত্রা বের করতে হবে কার? ভরের। কার মাধ্যমে? এফ এবং এল এবং টি এর মাধ্যমে। ওকে, ধরে নিচ্ছি ভর সমান সমান হলো আমার বল টু দি পাওয়ার এক্স, সময় টু দি পাওয়ার, দৈর্ঘ্য টু দি পাওয়ার ওয়াই এবং সময় টু টি টু দি পাওয়ার জেড ধরে নিচ্ছি। এবার আমাকে জাস্ট এভাবে করে অঙ্কটা করতে হবে যে বল মানে কি? বলের মাত্রা কত? বলের মাত্রা হলো এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2 হোল টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার ওয়াই, টি টু দি পাওয়ার জেড। তাহলে আসবে আমার এম টু দি পাওয়ার এক্স, এম ইকুয়ালস টু এল টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই এবং টি টু দি পাওয়ার মাইনাস 2x প্লাস জেড। ওকে, এখানে যেহেতু শুধু এম আছে, তাহলে আমি এটা কেমন ভাবে লিখি? এম টু দি পাওয়ার 1, এল টু দি পাওয়ার 0 এবং টি টু দি পাওয়ার 0। ওকে, তাহলে আমি যদি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে তুলনা করি বা কম্পেয়ার করি, তাহলে এখানে এম এর পাওয়ার এক্স, এখানে এম এর পাওয়ার 1, অর্থাৎ এক্স ইকুয়ালস টু 1। যদি ওয়াই এর পাওয়ার এবং এল এর পাওয়ার তুলনা করি, তাহলে আসবে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 0 বা ওয়াই ইকুয়ালস টু আসবে মাইনাস এক্স, এক্স এর মান পুট করলে আসবে ওয়াই এর মান মাইনাস 1। ওকে, আসলে টি, টি এর মান কত আসবে? তাহলে মাইনাস 2x প্লাস জেড, তুলনা করলে আসবে 0, তাহলে জেড ইকুয়াল টু আসবে 2x, এক্স এর মান পুট করলে আসবে 2। তাহলে বলের মাত্রা হলো m সমান সমান f, f মানে হলো গিয়ে f x, f টু দি পাওয়ার x আছে, x এর মান 1, l, l এর মান আছে x প্লাস y, সরি l ইকুয়াল টু আছে l টু দি পাওয়ার আছে y, y এর মান মাইনাস 1 এবং t টু দি পাওয়ার z আসবে f l টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু টি স্কোয়ার। অর্থাৎ এই অপশনটি হলো সঠিক উত্তর, যেখানে বলেছে বলের মাত্রা হবে f l টু দি পাওয়ার মাইনাস 1 টি স্কোয়ার। অর্থাৎ এইভাবে করে যদি আমাদেরকে মূল এককগুলি পরিবর্তন করে দেওয়া থাকে, তাহলে আমাদের যে রাশিটির মাত্রা বের করতে হবে, আমরা এইভাবে করে যেই মূল এককগুলি দেওয়া আছে তার পাওয়ারগুলো ধরে নিয়ে আমরা প্রবলেমটি সলভ করতে পারি। ওকে, এবার আসা যাক নেক্সট প্রবলেম। বলেছে নেক্সট প্রবলেমটি বলেছে in the relation p equals to alpha by beta e to the power minus alpha z by k theta, where p is pressure, z is distance, k is Boltzmann constant and theta is temperature, the dimensional formula for beta. আচ্ছা, আমরা ফর্মুলাটা লিখছি। বলেছে p equals to alpha by beta e to the power minus alpha z by k theta। যেখানে বলেছে p হলো চাপ, z হলো দূরত্ব, কে হলো বোলজম্যান কনস্ট্যান্ট এবং থিটা হলো টেম্পারেচার। ওকে, তাহলে টেম্পারেচার মানে তাপমাত্রা, কেটাকে বলেছে বোলজম্যান কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে কে এর মাত্রা নিতে হবে। বোলজম্যান কনস্ট্যান্ট, কে মানে হলো আমাদের বোলজম্যান কনস্ট্যান্ট। তার জন্য আমরা একটা ফর্মুলা এর আগের দিন লিখেছিলাম, কে হয় এনার্জিটাকে আমরা এমন ভাবে লিখি, এনার্জি ইকুয়ালস টু 3/2 কেটি। এটি একটি ফর্মুলা যেটা আমরা কাইনেটিক থিওরি অফ গ্যাসেসে পড়তে পারবো। যাই হোক, সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না। ফর্মুলাটা লিখছি, এনার্জি সমান সমান 3/2 কেটি। তাহলে কে সমান সমান আসবে 2E/3t। এখানে টি হলো গিয়ে, টি কিন্তু এইখানে তাপমাত্রা, নট টাইম। তাহলে টি হলো তাপমাত্রা। তাহলে ফর্মুলাটা যদি লিখি তাহলে কি আসবে? ই এর ক্ষেত্রে কি আসবে? ই হলো শক্তি, 2/3 এর তো কোনো মাত্রা হয়, এটি কনস্ট্যান্ট। ই এর ক্ষেত্রে আসবে এনার্জির মাত্রা বা শক্তির মাত্রা বাই টি, টি হলো গিয়ে আমাদের তাপমাত্রা। তাহলে আমরা লিখছি কে, সাপোজ
তাহলে আসবে কত আমার এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু কে টু দি পাওয়ার মাইনাস ওয়ান। আচ্ছা এখানে কে, এই কিটা হলো বোলজম্যান কনস্ট্যান্ট, এটা হলো মাত্রা, এটাকে ক্যাপিটাল লিখছি, ক্যাপিটাল। ওকে, তাহলে বোলজম্যান কনস্ট্যান্টে যেটা মাত্রা পাচ্ছি সেটা আমরা এখানে লিখে রাখি, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু কে টু দি পাওয়ার মাইনাস ওয়ান। ওকে, তাহলে এবার আসলে প্রবলেম। সর্বপ্রথমে আছে পি ইকুয়াল টু আলফা বাই বিটা ই টু দি পাওয়ার মাইনাস আলফা জেড বাই কে থিটা। প্রথম দিনের ক্লাসের শেষে বলা হয়েছে, আমাদের লেকচার নাম্বার 1 এর শেষে বলা হয়েছিল যে কোনো কিছু পাওয়ারে যদি কিছু থাকে, পাওয়ারে যদি কোনো রাশি থাকে তাহলে সেটি একটি মাত্রাহীন রাশি হয়। তাহলে এখানে ই এর পাওয়ারে আছে আলফা জেড বাই কে থিটা, তাহলে অবশ্যই আলফা জেড বাই কে থিটা একটি মাত্রাহীন রাশি, এবং মাত্রাহীন রাশির মাত্রা কত হয় আমরা অবশ্যই 1 দিয়ে লিখি। তাহলে আমরা বলতে পারি যে আলফা জেড বাই কে থিটা এর মাত্রা কত হয় 1 হবে। তাহলে আলফা এর মাত্রা কি হবে, নিশ্চয়ই কে থিটা বাই জেড এর মাত্রা সমান হবে। কে কি, কে হলো বোলজম্যান কনস্ট্যান্ট, যেটা আমরা লিখে রাখছিলাম, এটা এম এল স্কয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু কে টু দি পাওয়ার মাইনাস ওয়ান। থিটা কি, প্রশ্নে বলে দিয়েছে থিটা হলো তাপমাত্রা, তাহলে তাপমাত্রার জন্য আমরা যেই রাশিটি ইউজ করি সেটা হলো কে, তাপমাত্রা মাত্রা লিখি আমরা কে দিয়ে, ডিভাইডেড বাই জেড কি, জেড হলো আমাদের দূরত্ব, তাহলে এল। তাহলে যদি করি তাহলে কি আসবে, আসবে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু কে টু দি পাওয়ার মাইনাস ওয়ান, কে বলে কাটা চলে যাবে। তাহলে আমাদের আলফার মান কত আসছে, আলফার মাত্রা আসছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। ওকে, মুছে দিচ্ছি। এবার এটি একটি মাত্রাহীন রাশি এবং ই টু দি পাওয়ার মাইনাস আলফা জেড বাই কেটি এটিও একটি মাত্রাহীন রাশি। ওকে, যেহেতু এটি একটি মাত্রাহীন রাশি, এইবার আমাদের প্রিন্সিপাল অফ হোমোজিনিটি কি বলে, আমাদের লেকচার নাম্বার 2, সরি লেকচার নাম্বার 2 হবে না 3 হবে। ওকে, বলেছে পি ইকুয়ালস টু আলফা বাই বিটা ই টু দি পাওয়ার মাইনাস আলফা জেড বাই কে থিটা। আমরা এর আগে আমাদের লেকচার নাম্বার 3 তে বলেছি যে কোন সমীকরণে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড এর মাত্রা একই হবে, অর্থাৎ এরও যা মাত্রা হবে এরও তাই মাত্রা হবে, এটি তো মাত্রাহীন রাশি, তাহলে নিশ্চয়ই পি এর যা মাত্রা আলফা বাই বিটা এরও একই মাত্রা। তাহলে আমরা এখানে লিখতেই পারি ডাইমেনশন অফ পি মাস্ট বি ইকুয়ালস টু ডাইমেনশন অফ আলফা বাই বিটা। আমার প্রশ্ন চেয়েছে ডাইমেনশন অফ বিটা, তাহলে ডাইমেনশন অফ বিটা ইকুয়ালস টু কি হবে, নিশ্চয়ই হয়ে যাবে ডাইমেনশন অফ বিটা, এই দিকে গেলে পিটা নিচে চলে আসবে, আলফা বাই পি। আলফা হলো, পি হলো চাপ। আচ্ছা, ডাইমেনশন অফ আলফা কত আগেই বের করে রাখা হয়েছে, এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু বাই চাপ, চাপের মাত্রা কি বল বাই ক্ষেত্রফল, মানে আসবে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু ডিভাইডেড বাই এল স্কোয়ার। ওকে, করলে কি আসবে, করলে আসবে শুধুমাত্র এল স্কোয়ার, বা আমরা এটা কেমন ভাবে লিখতে পারি, প্রশ্নে তো এল স্কোয়ার দেওয়া নেই, কিন্তু প্রশ্নে নিশ্চয়ই এটা দেওয়া থাকবে এম টু দি পাওয়ার জিরো এল স্কোয়ার টি টু দি পাওয়ার জিরো, অর্থাৎ এই অপশনটি হলো সঠিক উত্তর, যেখানে বিটা এর মাত্রা দেওয়া আছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার জিরো। ওকে, এটি জেই 2004 এ এসেছে। ওকে, এবার আসা যাক নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেমটি কি বলেছে, বলেছে দুটো কলামকে ম্যাচ করতে হবে। আচ্ছা, এখানে কলাম 1 এ দেওয়া আছে বোলজম্যান কনস্ট্যান্ট, কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট এবং থার্মাল কন্ডাক্টিভিটি, এবং কলাম 2 তে দেওয়া আছে ওর মাত্রাগুলো, এগুলোকে আমাদের ম্যাচ করাতে হবে। ওকে, বোলজম্যান কনস্ট্যান্ট জাস্ট আমি মুছে দিলাম, ভিডিওটা 1 মিনিট রিওয়াইন্ড করলেই দেখা যায় বোলজম্যান কনস্ট্যান্টের মাত্রাটা আমি বের করে রেখেছিলাম। আমি জাস্ট লিখে রাখি, আমরা জানি একটু আগেই বের করা হয়েছে বোলজম্যান কনস্ট্যান্টের মাত্রাটি কি হয়, এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু কে টু দি পাওয়ার মাইনাস ওয়ান। সরি, হ্যাঁ ঠিক আছে, বোলজম্যান কনস্ট্যান্ট হলো এম এল স্কয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু কে টু দি পাওয়ার মাইনাস ওয়ান। আমি দেখতেই পাচ্ছি বি নম্বর অপশনটি পি কিউ আর এস সেটি মিলে গেছে, অর্থাৎ এটা যাবে এস এর সঙ্গে। এবার বলছে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি বা সান্দ্রতাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটিকে বাংলায় বলা হয় সান্দ্রতাঙ্ক।
এর জন্য যে ফর্মুলাটি আছে, অনেক ফর্মুলা আছে, তার মধ্যে একটা লিখছি। ফর্মুলাটা এরকম, এফ ইকুয়াল টু 6 পাই ইটা আর ভি। এই সান্দ্রতাঙ্কর মাত্রা এর আগেও একটি ক্লাসে করানো হয়েছে, লেকচারে, আমার ঠিক মনে নেই লেকচারটির নাম্বার। ইটার মাত্রার জন্য যে ফর্মুলাটি সে সময় বের করেছিলাম সেটা ছিল এরকম, এফ ইজ ইকুয়ালস টু ইটা এ ডিভি বাই ডিজেড। ঠিক আছে, যে কোনো ফর্মুলা থেকে করি না কেন আমি একই মাত্রায় আসবো। আমি এবার এটা ইউজ করছি, কারণ এর আগে আমি এইটা ইউজ করে ইটা বা সান্দ্রতাঙ্কের মাত্রা বের করা হয়ে গেছে। ওকে, এটা ইউজ করছি, এফ ইকুয়াল টু 6 পাই ইটা আর ভি, যেখানে ইটাটা হলো সান্দ্রতাঙ্ক, আর হলো ব্যাসার্ধ, এবং ভি হলো বেগ। তাহলে ইটা ইকুয়াল টু কি আসবে, এফ বাই 6 পাই আর ভি। এফ কি, এফ হলো বল, 6 পাই এটি একটি কনস্ট্যান্ট, এর কোনো মাত্রা নেই, অর্থাৎ এর মাত্রা 1। আর হলো ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে হলো দৈর্ঘ্য, এবং বেগের মাত্রা হলো এল টি টু দি পাওয়ার -1। তাহলে করলে কি আসবে, একটা এল এর কাটা চলে যাবে, আসবে এম এল টু দি পাওয়ার -1, টি টু দি পাওয়ার -2 নিচে -1, উপরে হয়ে যাবে -1। তাহলে এন এর মাত্রা হলো এম এল টু দি পাওয়ার -1, টি টু দি পাওয়ার -1, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কিউ নম্বর অপশনটি কারেক্ট, অর্থাৎ বি হবে কিউ। ওকে, এবার আসা যাক প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। লিখে মুছে দিলাম, এটা যাবে এস এ, বিটা যাবে কিউ এ। ঠিক আছে, এবার আসা প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। এর আগে বহুবার প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মাত্রা বের করা হয়েছে, আগের ভিডিওতে বহুবার বের করা হয়েছে, আমরা আরেকবার বের করছি। প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের জন্য আমরা যা লিখেছিলাম সেটি হলো, প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মাত্রা এবং কৌণিক ভরবেগের মাত্রা একই হয়। তাহলে আমরা যদি কৌণিক ভরবেগের মাত্রা বের করতে পারি, তাহলে আমরা ইজিলি প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মাত্রা বের করতে পারবো। বা আমরা এই ফর্মুলাটিও ইউজ করতে পারি, ই সমান সমান এইচ নিউ, এইচ হলো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট এবং ই হলো শক্তি। আমরা এই ফর্মুলা থেকে বহুবার প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মাত্রা বের করেছি। আজকে অন্যভাবে করছি, যে প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের যা মাত্রা, কৌণিক ভরবেগেরও তাই মাত্রা। আজকের ক্লাসের শুরুতে আমরা কৌণিক ভরবেগের মাত্রা বের করেছিলাম, আবার করছি। কৌণিক ভরবেগ মানে কি, এম ভি আর। তাহলে এম এর জন্য আসবে ক্যাপিটাল এম, ভি হলো বেগ এল টি টু দি পাওয়ার -1, এবং আর হলো এল, আসবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1। ওকে, তাহলে দেখতে পাচ্ছি বি নম্বর অপশনটি আমি এখানে লিখে রাখি। হ্যাঁ, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট আমাদের হয়তো এর পরে কাজে লাগতে পারে, আমরা লিখে রাখছি। প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মাত্রা কি হয়, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1, এবং বোলজম্যান কনস্ট্যান্টটা লেখা আছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 কে টু দি পাওয়ার -1। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার হলো কিউ, অর্থাৎ নাম্বার সি হয়ে যাবে পি। তাহলে লাস্ট বাকি থাকছে কি, লাস্ট বাকি থাকছে ডি, দ্যাট ইজ, সেটা অবশ্যই হয়ে যাবে এস কিউ পি, সেটি অবশ্যই হয়ে যাবে আর। ওকে, আমি এখানে থার্মাল কন্ডাক্টিভিটি করছি না, কারণ আমাদের প্রথম লেকচারে, লেকচার নাম্বার 1 কেউ ক্যালকুলেট দেখলেই সেখানে থার্মাল কন্ডাক্টিভিটির মাত্রাটি বের করা হয়েছিল, সেটা আমরা করছি না। তোমরা চাইলে লেকচার নাম্বার 1 থেকে সেই ক্যালকুলেশনটি দেখে নিতে পারো। ওকে, এবার আসা যাক নেক্সট প্রবলেমে। বলেছে দ্য এনার্জি ই অফ অ্যান অসিলেটিং বডি ইন সিম্পল হারমোনিক মোশন ডিপেন্ডস অন ইটস মাস frequency m frequency in an amplitude a. Use the method of dimension analysis and find the relation between E, M, N and A. তাহলে বলছে E, M, N এবং A এর মধ্যে সম্পর্ক বের করতে হবে। A হলো অ্যামপ্লিটিউড বা বিস্তার, যার মাত্রা দৈর্ঘ্যের মাত্রার সমান। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের এদের মধ্যে একটা সম্পর্ক বের করতে বলেছে। আমি ধরি E ইকুয়াল টু m টু দি পাওয়ার x, n টু দি পাওয়ার y এবং a টু দি পাওয়ার z, যেখানে n টাকে বলেছে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, m ভর, a বিস্তার এবং e হলো শক্তি। শক্তির মাত্রা কি, m l স্কয়ার t টু দি পাওয়ার -2, m হলো ভর হোল টু দি পাওয়ার x, t n মানে কম্পাঙ্ক, কম্পাঙ্কের মাত্রা আমরা এর আগে বহুবার করেছি। কম্পাঙ্কের মাত্রা হয় টি টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার y, এবং এ হলো বিস্তার, বিস্তার মানে দৈর্ঘ্যের যা মাত্রা হয় বিস্তারেরও তাই মাত্রা হয়, এল টু দি পাওয়ার জেড। যদি আমি
উভয় পক্ষ এখানে একটু লিখে নিই, m টু দি পাওয়ার x l টু দি পাওয়ার z এবং t টু দি পাওয়ার মাইনাস y আসবে m l স্কোয়ার t টু দি পাওয়ার মাইনাস 2। যদি আমি তুলনা করি তাহলে x ইকুয়াল টু আসবে 1, z ইকুয়াল টু আসবে 2 এবং মাইনাস 2 y এর ক্ষেত্রে আসবে মাইনাস y ইকুয়ালস টু মাইনাস 2, এটা কাটা চলে যাবে, তাহলে এটা আসবে উত্তর। তাহলে e ইকুয়াল টু কি আসবে আমার, e ইকুয়ালস টু আসবে m টু দি পাওয়ার x, x এর মান 1, ঠিক আছে, m টু দি পাওয়ার 1 লিখছি বা m ই লিখছি, n টু দি পাওয়ার y মানে হলো কি 2, a টু দি পাওয়ার 2, কারণ z ইকুয়াল টু 2। তাহলে ইটা m n স্কয়ার a স্কয়ার এইভাবে করে সম্পর্কযুক্ত। ওকে, ভেরি ইজি। এইভাবে করে আমরা ইজিলি ডাইমেনশন অ্যানালাইসিস করতে পারি। এবার আসা যাক নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেমে বলেছে a dense collection of equal numbers of electrons and positive ions is called, কিছু একটা লেখা আছে, does that matter কি লেখা আছে, as long as আমি শেষের লাইনটুকু পড়ি, বলছে taking electric charge as E and permittivity as epsilon 0, use the dimension analysis to determine the correct expression for omega p। কিছু একটা লেখা আছে প্রশ্নে, অনেক বড়, আমি জাস্ট শেষেরটুকু দেখি। বলছে ইউজ দ্য ডাইমেনশন অ্যানালাইসিস। আচ্ছা, যেহেতু ডাইমেনশন অ্যানালাইসিস বলেছে, তাহলে আমার অত কিছু কি লেখা আছে সেগুলো আমার বোঝার দরকার নেই, খালি এইটুকু জানলেই চলবে যে যেই কোয়ান্টিটি গুলো দেওয়া আছে, যেই টার্ম গুলো দেওয়া আছে, সেগুলো প্রতিটার মানেটা কি, খালি আমি প্রশ্ন থেকে সেটুকু খুঁজে বের করবো, তাহলেই চলবে। ওকে, বলেছে আমাকে চার্জের ক্ষেত্রে বের করতে হবে। আচ্ছা, বলছে ওমেগা পি এর জন্য আমাকে এক্সপ্রেশনটা বের করতে বলেছে। ই চার্জ এপসাইলন জিরোটাকে বলা আছে পারমিটিভিটি, তাহলে ইটাকে দেওয়া আছে আধান এবং এপসাইলন জিরো যেটা আছে সেটাকে বলা হয়েছে তড়িৎ ভেদ্যতা। ঠিক আছে, আর কি দেখি কি কি বলেছে। এম কি, প্রশ্নটা দেখলেই বুঝে যাব। এন কি, ক্যাপিটাল এনটাকে বলেছে নাম্বার ডেনসিটি অফ ফ্রি ইলেকট্রনস। ক্যাপিটাল এন বলেছে নাম্বার ডেনসিটি, মানে একক আয়তনে কি পরিমাণ ইলেকট্রন আছে, ইলেকট্রনের সংখ্যা একক আয়তনে, তার মানে সামথিং বাই আয়তন, 1 বাই আয়তন। তাহলে এন এর মাত্রা আছে 1 বাই এল কিউব বা এল টু দি পাওয়ার মাইনাস 3, এন এর মাত্রা বের হয়ে গেল। এবার বলেছে কি এপসাইলন জিরোটা তো জানি আমরা, ই বলেছে চার্জ আধান, আরেকটা কিছু আছে এম। এমটা কি জিনিস দেখে বুঝো, অবশ্যই এমটা অবশ্যই ভর হবে, কোথাও এটা লেখা আছে। ওকে, থার্ড লাইনে লেখা আছে ইচ অফ মাস এম, তাহলে এমটাকে বলা হয়েছে ভর, মানে ক্যাপিটাল। এবার আসি ওমেগা পি। ওমেগা পিটাকে কি বলেছে, উইথ এ ন্যাচারাল অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা, উপর থেকে 1 2 3 4 5 নম্বর লাইনে লেখা আছে উইথ এ ন্যাচারাল অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, কৌণিক কম্পাঙ্ক, হুইচ ইজ কল্ড প্লাজমা ফ্রিকোয়েন্সি। আচ্ছা, তাহলে বোঝাই যাচ্ছে ওমেগা পি হলো কৌণিক কম্পাঙ্ক, কম্পাঙ্কের যা মাত্রা কৌণিক কম্পাঙ্কেরও একই মাত্রা হয়। তাহলে এর মাত্রা কত আছে, এর মাত্রা হলো টি টু দি পাওয়ার মাইনাস 1, ওমেগা পি এর মাত্রা হলো টি টু দি পাওয়ার মাইনাস 1। ঠিক আছে, শুধু আমরা এখান থেকে জানি না আধান এবং তড়িৎ ভেদ্যতার মাত্রা। আধানের মাত্রা আমরা কি করে বের করতাম, ওমেগা পি এর মাত্রা লিখে রাখলাম টি টু দি পাওয়ার মাইনাস 1। আধানের মাত্রা আমরা কি করে বের করতাম, ফর্মুলা আছে আধানের মাত্রা, ফর্মুলা হলো কিউ ইকুয়ালস টু আই ইন্টু টি। তাহলে আই মানে কারেন্ট, আধান ইকুয়াল টু তড়িৎ প্রবাহ ইন্টু সময়, এর জন্য লিখবো এ এবং টাইমের জন্য লিখবো টি। তাহলে আধানের মাত্রা লিখবো আমরা এ ইন্টু টি। ঠিক আছে, এবার আছে তড়িৎ ভেদ্যতা। তড়িৎ ভেদ্যতার মাত্রা বের করি আমরা কি করে, আমরা বের করি এইভাবে করে, এফ ইকুয়াল টু 1 বাই 4 পাই এপসাইলন 0 Q1 Q2 বাই আর স্কয়ার। এখান থেকে আমরা চাইলে খুব সহজেই মাত্রাটি বের করতে পারবো যে কিউ কি আধান, এটাও আধান, তাহলে আধান ইন্টু আধান করলে আধান স্কোয়ার। তাহলে আমি সাপোজ ধরে নিচ্ছি Q1 ইকুয়াল টু Q2 ইকুয়াল টু ই ধরে নিলাম। তাহলে এফ ইকুয়াল টু কি আসবে 1 বাই 4 পাই এপসাইলন 0 ই স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে খুব সহজেই আমি ই স্কোয়ার বাই এপসাইলন 0টা বের করে দিচ্ছি,
কারণ আমি সি এবং ডি নম্বর অপশনে দেখতে পাচ্ছি ই স্কোয়ার বাই এপসাইলন জিরো আছে। ঠিক আছে, তাহলে এর মানে কি আসবে, এফ ইন্টু 4πr² এর সমান ই স্কোয়ার বাই এপসাইলন জিরোর মাত্রা। তাহলে এফ এর জন্য আছে বল মানে mlt⁻² ইন্টু 4π এর কোনো মাত্রা হয় না, আর স্কোয়ার মানে দূরত্বের স্কোয়ার মানে আসবে ml স্কোয়ার মানে আসবে ml⁻3t⁻²। আমরা এখানে লিখে রাখছি ই স্কোয়ার বাই এপসাইলন জিরোর মাত্রাটি কত, ই স্কোয়ার বাই এপসাইলন জিরোর মাত্রা হলো কি ml³ ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমাকে এপসাইলন জিরোর মাত্রা বের করতে হয়, এপসাইলন জিরো আসবে ই স্কোয়ারের মাত্রা ডিভাইডেড বাই ml³ ই স্কোয়ার মানে কি, ই স্কোয়ার মানে হলো এ স্কোয়ার টি স্কোয়ার ডিভাইডেড বাই ml³ করলে আসবে এ স্কোয়ার t⁻⁻4 উপরে গেলে সরি +4 হয়ে যাবে বাই ml³। তাহলে এপসাইলন জিরোর মাত্রা আসবে এ স্কোয়ার t⁻⁴ বাই ml³। ওকে, তাহলে এবার আমরা যদি সলিউশন গুলো দেখি তাহলে আমাদের দেখতে হবে কোনটা করে আমি t⁻⁻1 পাচ্ছি। প্রথমটা লিখি n e বাই, উপরে বলছি প্রথমটাতে বলেছে n e বাই m এপসাইলন জিরো। আমাকে চেক করতে হবে এখান থেকে কি আমি এটা করে কি আমি t⁻⁻1 পাই কিনা। হোল টু দি পাওয়ারটা হাফ আছে, আমি সেটা লিখছি না, আচ্ছা লিখিয়ে দিই, হোল টু দি পাওয়ার হাফ আছে, বা বলছে √হাফ। n মানে কি, n এর জায়গায় লিখতে পারি l⁻³ e মানে কি, e এর জায়গায় লিখবো a ইন্টু টি ডিভাইডেড বাই m মানে কি, m মানে ভর, এপসাইলন জিরো মানে হলো গিয়ে a স্কোয়ার t⁻⁴ বাই এমন হয় লিখি বাই m⁻⁻1 l³ করলে আসবে l⁻⁻3 l⁻⁻3 কাটা চলে যাবে, m তাহলে এটা কাটা চলে যাবে, তাহলে √1 বাই a t³। অবশ্যই এটি করলে t⁻⁻1 তো আসবে না, অর্থাৎ এ নম্বর অপশনটি ঠিক নয়। সেকেন্ড অপশনটি কি বলেছে, m এপসাইলন জিরো বাই n, অর্থাৎ এর অনন্য, তার মানে এটা করলে আসবে আমাদের √at³। তাহলে বি নম্বর অপশনটিও ঠিক নয়। এবার আসা যাক সি নম্বর অপশনটিতে। এখানে একটা সুবিধা আছে, সি এবং ডি একটি আরেকটির অনন্য, তাহলে আমাদের যে কোনো একটি ক্যালকুলেশন করলে চলবে। আমরা করি সি নম্বর অপশনটি, দেখি সি নম্বর অপশন করে কি আসে। সি নম্বর বলেছে √n e স্কোয়ার ডিভাইডেড বাই m এপসাইলন জিরো ইজ ইকুয়ালস টু n মানে আসবে l⁻⁻3 ই স্কোয়ার, ই স্কোয়ার বাই এপসাইলন জিরোর মাত্রা আমরা আগেই বের করে রেখেছিলাম, ml³ t⁻⁻2 ডিভাইডেড বাই m মানে আসবে একটা m, তার মানে আসবে √হাফ, একটা m কাটা চলে যাবে, আসবে t⁻⁻2 মানে আসবে t⁻⁻1। অর্থাৎ এই রাশিটির মাত্রা ওমেগা পি রাশির মাত্রার সাথে মিলে যায়, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট অপশন। ডি করলে অবশ্যই t⁻+1 আসতো, তাহলে সেটি আমাদের ভুল উত্তর হতো, তাহলে সি অপশনটি হলো সঠিক উত্তর। এই ক্ষেত্রে আমরা একটা হিন্ট দিয়ে রাখি, আমি শুরু থেকেই জানতাম এ এবং বি অপশনটি হবে না, বিকজ ই স্কোয়ার বাই এপসাইলন জিরো এই রাশিটির মধ্যে কখনো এ থাকে না, বা কারেন্ট তড়িৎ প্রবাহ মাত্রা থাকে না। কিন্তু যদি শুধু ই বের করতে হয় বা শুধু এপসাইলন জিরো বের করতে হয়, তাহলে অবশ্যই এ মাত্রাটি এসে পড়বে, এবং আমাদের যেটার মাত্রা বের করতে হবে সেটি হলো ওমেগা পি, বা সেটি হলো একটি ফ্রিকোয়েন্সির মাত্রা। তো লেফট হ্যান্ড সাইডে তো আমাদের এ নেই, তাহলে রাইট হ্যান্ড সাইডে অবশ্যই এমন রাশি থাকবে যার মধ্যে এ থাকবে না। সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই আনসারে ই স্কোয়ার বাই এপসাইলন জিরো আসতে হবে, কারণ যদি ই বাই এপসাইলন জিরো বা ই ইন্টু এপসাইলন জিরো এই ধরনের রাশি থাকে, ই ইন্টু এপসাইলন জিরো যদি কখনো আমরা এরকম দেখতে পাই, ই ইন্টু এপসাইলন জিরো বা ই বাই এপসাইলন জিরো বা ই বাই এপসাইলন জিরো স্কোয়ার, এই ধরনের রাশির মাত্রায় অবশ্যই এ আসবে। এ মানে এই এ এর কথা বলছি, দ্যাট ইজ তড়িৎ প্রবাহের মাত্রা, এটি অবশ্যই আসবে। ই স্কোয়ার বাই এপসাইলন জিরো হলো এমন একটি রাশি যার মধ্যে কখনোই এ থাকে না, শুধুমাত্র থাকে ml³ t⁻⁻2। ওকে, এটি একটি জাস্ট হিন্ট, এটা কেউ চাইলে ইউজ করতে পারে, ইউজ না করলে তাহলে তাকে এভাবে করে করতে হবে। এবার আসা যাক নেক্সট প্রবলেমে, বলেছে টু ফাইন্ড দ্য ডিস্টেন্স ডি
over which a signal can be seen clearly in foggy conditions. A railway engineer uses dimension analysis and assumes that the distance depends on the mass density rho. রোটাকে বলা হয়েছে মাস ডেন্সিটি বা ঘনত্ব। ঘনত্ব মানে কি? ভর বাই আয়তন। ভরের জন্য এম, এর জন্য এল কিউব মানে আসবে এম এল টু দি পাওয়ার মাইনাস 3। ওকে, আর বলেছে ইন্টেন্সিটি এস। এসটাকে বলেছে ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি মানে দেওয়া আছে পাওয়ার বাই এরিয়া। পাওয়ার মানে ক্ষমতা বাই এরিয়া। এরিয়া মানে ক্ষেত্রফল। ক্ষমতার একক কি? ক্ষমতার জন্য আমরা লিখতাম কৃতকার্য বাই সময় ডিভাইডেড বাই ক্ষেত্রফল এল স্কোয়ার করলে আসবে এম টি টু দি পাওয়ার মাইনাস 3। ওকে, ক্ষমতা মানে এম, কৃতকার্য বাই সময়, কৃতকার্য বাই সময় বাই ক্ষেত্রফল। তাহলে এস এর ক্ষেত্রে আসবে এটা। এবং এফটাকে বলেছে ফ্রিকুয়েন্সি। ফ্রিকুয়েন্সি মানে টি টু দি পাওয়ার মাইনাস 1 বা কম্পাঙ্কের মাত্রা টি টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে বলেছে দ্য রেলওয়ে ইঞ্জিনিয়ার ফাইন্ডস দ্যাট ডি ইজ প্রপোর্শনাল টু এস। ডিটাকে বলেছে ও পেয়েছে এস টু দি পাওয়ার 1 বাই এন। আমাদের এন এর মাত্রা বের করতে হবে। ওকে, তাহলে ডিটাকে আমি এমন করে লিখি, ধরলাম ডি সমান সমান রো টু দি পাওয়ার এক্স, এস টু দি পাওয়ার ওয়াই এবং টি টু দি এফ টু দি পাওয়ার জেড। ডি কি? ডি বলেছে ডিস্টেন্স। প্রথম লাইনে লেখা আছে টু ফাইন্ড দ্য ডিস্টেন্স। তাহলে ডি এর মাত্রা হলো এল, রো এর মাত্রা কত? এম এল টু দি পাওয়ার মাইনাস 3 হোল টু দি পাওয়ার এক্স। এস এর মাত্রা কত? এম টি টু দি পাওয়ার মাইনাস 3 হোল টু দি পাওয়ার বাই এফ মানে টি টু দি পাওয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার জেড করলে আসবে এম টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই এল টু দি পাওয়ার মাইনাস 3x টি টু দি পাওয়ার মাইনাস 3y মাইনাস জেড। এদিকে আসবে এম টু দি পাওয়ার 0 এল টু দি পাওয়ার 1 টি টু দি পাওয়ার 0। যদি আমি তুলনা করি তবে আমি কি পাবো? তুলনা করলে পাওয়া যাবে যে x plus y equals to 0 minus 3x equal to 1, তাহলে x equal to আসবে minus 1/3। তাহলে y equal to কত আসবে? of course 1/3, কারণ y equal to minus x, তাহলে y equal to আসবে 1/3। এবার z এর মান তো আমি এখান থেকে বের করতে পারি, কিন্তু আমার জন্য জরুরি না, কারণ আমাকে শুধু এটা জানতে হয় s এর পাওয়ার কত হয়, তাই না? বলে দিয়েছে ও রেলওয়ে ইঞ্জিনে পেয়েছে ডিটা প্রপোর্শনাল টু এস টু দি পাওয়ার 1 বাই এন, আর আমরা পাচ্ছি এস এর পাওয়ার কত? y মানে 3। আমরা পাচ্ছি ডি প্রপোর্শনাল টু এস টু দি পাওয়ার 1 বাই 3। প্রশ্নে বলেছে এন এর মাত্রা মান কত? তাহলে এন এর মান অবশ্যই 3। আমি চাইলে এখান থেকে জেডও বের করতে পারি, কিন্তু জাস্ট আমার দরকার নেই, সেজন্য আমরা করছি না। বের করবো কি করে? মাইনাস 3y মাইনাস জেড ইকুয়ালস টু 0 করে নিয়ে আমরা জেড এর মানটা বের করতে পারি। ওকে, এবার আসা যাক নেক্সট প্রবলেমে। বলেছে Planck constant h, speed of light c এবং gravitational constant g are used to form unit of length and mass. The current options is or are, তাহলে এখানে সঠিক উত্তর more than one can be correct. ওকে, তাহলে Planck constant, speed of light এবং gravitational constant বের করতে বলেছে। Planck constant মুছে দিয়েছি, আমি এর আগে লিখেছিলাম এখানে। Planck constant এর মাত্রাটি কি লেখা হয়েছিল? Planck constant এর মাত্রা বলেছিলাম, Planck constant এর মাত্রাটি হলো এরকম। Planck constant এর মাত্রাটি হলো m l স্কয়ার t টু দি পাওয়ার মাইনাস 1। একটু আগেই এখানে লেখা হয়েছিল Planck constant এর মাত্রাটি। Planck constant হলো m l স্কয়ার t টু দি পাওয়ার মাইনাস 1। স্পিড অফ লাইট, আলোর বেগ। আলোর বেগ কি হবে? আলোর বেগ তো অবশ্যই একটি বেগ, তাহলে বেগেরও যা মাত্রা এরও তাই মাত্রা। এবার বাকি থাকছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট g। এর আগের ক্লাসেও করানো হয়েছিল, আবার করছি। g এর মাত্রা কি করে বের করব? ফর্মুলাটি কি দেওয়া ছিল? f সমান সমান g m1 m2 বাই r স্কয়ার। তাহলে g এর মাত্রাটি হয়ে যাবে f ইনটু r স্কয়ার বাই m1 ইনটু m2 এর সমান f মানে বল, তাহলে আসবে mlt টু দি পাওয়ার মাইনাস 2 ইনটু r মানে দূরত্বের স্কয়ার ডিভাইডেড বাই এটাও ভর এটাও ভর, তাহলে আসবে m ইনটু m, তাহলে m টু দি পাওয়ার মাইনাস 1 l কিউব t টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে g এর মাত্রা আসবে m টু দি পাওয়ার মাইনাস 1 l কিউব t টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে আমাকে দেখতে হবে যে m এবং l ভর এবং দৈর্ঘ্য কি করে এই ধরনের রাশির উপর নির্ভরশীল। ওকে, আমি জাস্ট ভরটা করি, দৈর্ঘ্যটা তোমরা চাইলে নিজেরাই করতে পারবে, এবং করে নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে অ্যান্সারটি জানিয়ে। ওকে,
শুধুমাত্র ভরটা করছি। ধরি ভরটা প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের উপর h টু দি পাওয়ার x, c টু দি পাওয়ার y এবং g টু দি পাওয়ার z এর উপর মতন নির্ভরশীল। প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ভর h, c এবং g এর উপর এভাবে নির্ভরশীল। তাহলে h এর মাত্রা কি লেখা আছে? m l স্কয়ার t টু দি পাওয়ার -1 প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট লিখেছিলাম আগে। লেফট হ্যান্ড সাইডে আছে m টু দি পাওয়ার 1 l টু দি পাওয়ার 0 t টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু c আছে কি এটা হোল টু দি পাওয়ার x, c হলো বেগ, আলোর বেগ এটা, এবং g এর মাত্রা বের করা হয়েছে m টু দি পাওয়ার, নিচে লিখছি m টু দি পাওয়ার -1 l কিউব t টু দি পাওয়ার -2 হোল টু দি পাওয়ার z। করলে কি আসবে? লেফট হ্যান্ড সাইডে আছে m টু দি পাওয়ার 1 l টু দি পাওয়ার 0 t টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু m টু দি পাওয়ার, এখান থেকে আসবে x, এখান থেকে আসবে -z। ফাইন। l টু দি পাওয়ার 2x plus y plus 3z, l টু দি পাওয়ার 2x plus y plus 3z এবং t টু দি পাওয়ার -x minus y minus 2z। যদি আমি তুলনা করি তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে x minus z ইকুয়াল টু আসবে 1। ফাইন। আরো আসবে 2x plus y plus 3z ইকুয়াল টু 0। আর আসবে -x minus y minus 2z ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে আমরা এক কাজ করি, x ইকুয়াল টু লিখি 1 প্লাস z এবং x এর মানগুলো এখানে সব জায়গায় বসিয়ে দিই। তাহলে 2x ইকুয়াল টু আসবে 2 প্লাস 2z প্লাস y প্লাস 3z ইকুয়াল টু 0। মাইনাস x আসবে -1 মাইনাস z মাইনাস y মাইনাস 2z ইকুয়াল টু 0। করলে আসবে কি? করলে আসবে y প্লাস 5z ইকুয়ালস টু -2 এবং এখান থেকে আসবে -y minus 3z minus y minus 3z equals to 1. ওকে, তাহলে আমি যদি এখানে অপনয়ন পদ্ধতি ইউজ করি তাহলে কি হবে? এটা একটা কাটা চলে যাবে। এটা করলে আসবে 5 minus 3 করলে আসবে 2z equal to -1, z equal to আসবে -half। ফাইন। যদি z equal to -half আসে তাহলে প্রথমটা থেকে আমি এখান থেকে আমি চাইলে y টা বের করতে পারবো। কি ছিল? y plus 5z equals to -2 ছিল। তাহলে y equals to আসবে -2 minus 5 into z এর মান কত? -half। তাহলে আসবে -2 plus 5/2 that is half। আর x equal to কি আসবে? x equal to আসবে 1 plus z equal to -half that is half। তাহলে আমার m টা কি আসছে? m আসছে h to the power x, x equal to half, c to the power y, y equals to half, and g to the power z, z মানে -half। তাহলে এরকম আসছে। অপশন দেখি। প্রথম অপশন বলছে m is proportional to root c, m is proportional to c to the power half, মিলে গেছে। তাহলে a is the correct option। b বলছে m is proportional to root g, কিন্তু root g আসেনি, এসেছে m is proportional to g to the power -half মানে 1/√g। তাহলে b is not the correct option। একই রকম ভাবে চাইলে আমরা l কে h to the power x, c to the power y, g to the power z এর সমান ধরে নিয়ে x y z এর মানটা বের করে l এর ক্ষেত্রে সঠিক উত্তরটি বের করতে পারি। এটি অবশ্যই তোমরা বাড়িতে চেষ্টা করবে এবং উত্তরটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এবার আসা যাক নেক্সট প্রবলেমে। বলছে দ্য লেন্থ স্কেল L depends on the permittivity epsilon of a dielectric material, Boltzmann constant Kb, the absolute temperature T, the number per unit volume N of certain charged particles and the charge Q carried by each of the particles। কিছু একটা দেওয়া আছে, বলছে L টা কি দৈর্ঘ্য এবং দৈর্ঘ্যের জন্য কিছু দেওয়া আছে, সঠিক উত্তর দেওয়া আছে, কোনটা হবে সেটা বের করতে বলেছে। এখানে আবার দেখতে পাচ্ছি which of the following expressions is or are dimensionally correct, অর্থাৎ more than one answers could be right। ওকে, তাহলে কোনটা সঠিক হবে? কি কি দেওয়া আছে? দেওয়া আছে n, n এর ক্ষেত্রে দেওয়া আছে কি n is the number per unit volume, সেকেন্ড লাইন
নাম্বার পার ইউনিট ভলিউম, তাহলে এর একক আসবে একক আয়তনে অণুর সংখ্যা বা পার্টিকেলের সংখ্যা, তাহলে 1/L³ বা 1 আয়তন, একক আয়তন যেহেতু তাহলে হচ্ছে 1/ভলিউম মানে L⁻³ ওকে। কিউটা বলেছে চার্জ। চারটা অপশনে দেখতে পাচ্ছি কোনোভাবে Q²/ε আছে, উপরে বানিয়েছি ε/Q² বা Q²/ε আছে। তো বেসিক্যালি আমাকে Q²/ε এর মাত্রাটি বের করতে হবে, যেটি একটু আগে আমরা বের করেছিলাম। মাত্রাটি ভুলে গেছি, আরেকবার বের করি। কি ছিল ফর্মুলাটি? F = ছিল 1/4πε0 Q1 Q2/r²। ধরি Q1 = Q2 = Q, তাহলে কি আসবে এখান থেকে? F = আসবে 1/4πε0 Q²/r²। তাহলে এখান থেকে Q²/ε0 এর মাত্রা কত আসবে? 4π F × r² এর সমান, 4π এর কোনো মাত্রা হয় না, F মানে mLT⁻² ইন্টু L², F হলো বলের মাত্রা ইন্টু L², তাহলে আসবে mL³ আমি Q²/ε0 মাত্রাটা লিখে রাখছি mL³ ফাইন। এবার আর কি দাম আছে? আর আছে KB হলো বোলজম্যান কনস্ট্যান্ট এবং T হলো টেম্পারেচার। আমরা আজকেই ফর্মুলা লিখেছিলাম E = 3/2 KT, অর্থাৎ চারটা অপশনে দেখতে পাচ্ছি KT একসাথে আছে। KT ফার্স্ট অপশনের নিচে KT, উপরে সেকেন্ড অপশনের উপরে KT, সবসময় KTটা একসাথে আছে। KT এর যা মাত্রা, শক্তির মাত্রা একই, তাহলে আমরা এখানে লিখতেই পারি KT এর মাত্রা হলো শক্তির মাত্রা সমান mL²T⁻²। এবার দেখতে হবে চারটি অপশনের মধ্যে কোনটি কারেক্ট। প্রথমটা করি। প্রথমটা বলেছে √NQ²/ε⁻kBT, এখানে KB লিখেছে। যদি পুট করি n মানে কি? n মানে L⁻³ Q²/ε0 জায়গায় আসবে mL³T⁻² ডিভাইডেড বাই KT মানে কত? mL²T⁻²। দেখতে হবে এই টোটালটা করে আমার দৈর্ঘ্যের মাত্রা আসে কিনা। করলে কি আসবে? কাটা চলে যাবে, উপরে আসবে T⁻²⁻2 কাটা চলে যাবে, তাহলে আসবে 1/L², তাহলে আসবে L⁻⁻1, অর্থাৎ আমার মাত্রাটি L আসেনি, সো A ইজ নট দ্য কারেক্ট অপশন। বি এর ক্ষেত্রে দেখা যাবে বিটা আছে A এর অনন্যক, তাহলে A যেহেতু এসছে L⁻⁻1, তাহলে B এর ক্যালকুলেশন করলে অবশ্যই L⁻+1 আসবে, সো বি ইজ অফকোর্স দ্য কারেক্ট অপশন। এবার দেখতে হবে সি এবং ডি এর ক্ষেত্রে কি হয়। সিটা করি। সি কি বলেছে? মুছে দিচ্ছি। সো আমরা এখান থেকে পেয়ে গেছি যে এ ইজ রং অপশন, বি ইজ কারেক্ট অপশন। সি বলেছে কি √Q²/ε(n⁻2/3 kBT, √Q²/ε এর জন্য আমরা লিখেছিলাম mL³T⁻² by n⁻²⁵ L⁻³ (2/3) into KT, KT মানে mL²T⁻²। করলে কি আসবে? √mL³T⁻² ডিভাইডেড বাই m, এখানে L², এটা করলে আসবে L⁻², আসবে T⁻², তাহলে আসবে T⁻² কাটা, কাটা, তাহলে আসবে এটা করলে আসবে L⁻², করলে 0, 1, তাহলে আসবে L⁻³ তাহলে এটা করলে তো আমাদের সঠিক উত্তরটি আসছে না। আর লাস্ট অপশনে আছে εn⁻1/3, অর্থাৎ একই আছে, খালি 2 এর জায়গায় আছে 1। এটি করলে আশা করি উত্তরটি মিলবে। 2 এর জায়গায় আসবে 1/3। আমি তো ইজিলি বোর্ডে করে নিচ্ছি, কিন্তু তোমাদের এটা বাড়িতে ক্যালকুলেশন করে করতে হবে। করলে এখানে আসবে -1, তাহলে এটা করলে আসবে উপরে আসবে L3, নিচে আসবে L⁻³ সরি ওকে, এটা আসবে +2। আগেটা তো একটু ভুল হয়েছিল, তাহলে এটা 2 ছিল, এটাও 2 ছিল, এটা ছিল L²। ঠিকই আছে তাহলে। তাহলে এবার আসবে এটা 1, তাহলে এটা হয়ে যাবে 1, তাহলে এবার আসবে 2 - 1 = 1, তাহলে √L², তাহলে আসবে L, অর্থাৎ
ডি সি ইজ দ্য রং অ্যান্সার বাট ডি ইজ রাইট অ্যান্সার। ওকে, তাহলে এইভাবে করে আমরা এই প্রবলেমগুলো করতে পারবো। অবশ্যই এখানে আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা চাইলে কিছু কিছু জিনিস মনে রাখতে পারি, যেমন বলের মাত্রা, শক্তির মাত্রা, কিছু কিছু কনস্ট্যান্টের মান মনে রাখতে পারি, মাত্রা মনে রাখতে পারি, যেমন প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট এবং বোলজম্যান কনস্ট্যান্ট। আমরা চাইলে কিউ স্কোয়ার বাই এপসাইলন, এটি একটি ইম্পর্টেন্ট রাশি, এটা মনে রাখতে পারি। কিউ স্কোয়ার বাই এপসাইলন বা ই স্কোয়ার বাই এপসাইলন এগুলো মনে রাখতে পারি, দ্যাট ইজ চার্জেস স্কোয়ার বাই এপসাইলন বা চার্জেস স্কোয়ার বাই তড়িৎভেদ্যতা। ওকে, কেটি, কেটি মানে হলো শক্তির মাত্রা, তো আমরা কে ইন্টু টি করে বের করতে পারি, বা কেটি মানে শক্তির মাত্রার সমান হয়, এটা আমরা মাথায় রাখতে পারি যে প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মাত্রা কৌণিক ভরবেগের মাত্রার সমান এবং কেটি এর মাত্রা শক্তির মাত্রার সমান। এবার আসা যাক নেক্সট প্রবলেম। বলছে ইন দ্য ফর্মুলা P equal to nRT by V minus V e to the power A by RTV find the dimension of A and B। ফর্মুলাটা লিখছি, বলছি nRT by V minus V e to the power A by RTV। এর ক্ষেত্রে বলেছে A এবং B এর ডাইমেনশন বা মাত্রা বের করতে হবে, যেখানে P হলো প্রেসার, N হলো নাম্বার অফ মোলস, N হলো তাপমাত্রা, V ভলিউম, R হলো ইউনিভার্সাল কনস্ট্যান্ট। ওকে, তাহলে কি করে করব? ঠিক আছে, N কি? N হলো নাম্বার অফ মোলস। প্রথম ক্লাস বলা হয়েছিল মোল এটি একটি একক, যা কার জন্য? এটি পদার্থের পরিমাণের একক, কিন্তু এটি একটি মাত্রাহীন রাশি, অর্থাৎ N এর মাত্রা হলো 1। ঠিক আছে, প্রেসার মানে চাপ, চাপ মানে কি? বল বাই ক্ষেত্রফল, মানে আসবে ml টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -2। এর আগে বহুবার করা হয়েছে। টি বলেছে তাপমাত্রা, তার জন্য লিখবো কে। আচ্ছা, এবার আছে RTV। ঠিক আছে, দেখতে পাচ্ছি না আর ইন্টু টিটা একসাথে আছে, তো আমি বেসিক্যালি RT বের করলে আমাদের চলবে। RTর জন্য ফর্মুলা কি? PV ইকুয়াল টু RT। PV ইকুয়াল টু nRT হয়, n এর মান তো 1, তাহলে PV এর যা মাত্রা RT এরও তাই মাত্রা। ওকে, তাহলে PV এর যা মাত্রা RT এরও তাই মাত্রা, তাহলে RT এর মাত্রা কি হবে? RT এর মাত্রা হয়ে যাবে P এর মানে কত? ml টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -2, এবং V হলো আয়তন, মানে আসবে L কিউব, মানে আসবে ml স্কয়ার t টু দি পাওয়ার -2। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাকে A এবং B এর মাত্রা বের করতে হবে। আমরা জানি কোনো কিছুর পাওয়ারে যদি কিছু থাকে তাহলে সেটি একটি মাত্রাহীন রাশি হয়। তাহলে E এর পাওয়ার আছে A বাই RTV, তাহলে A বাই RTV হলো একটি মাত্রাহীন রাশি যার মাত্রা 1, মাত্রাহীন রাশি মানে 1। তাহলে ডাইমেনশন অফ A হলো RT ইন্টু V এর মাত্রা সমান, RT এর মাত্রা আগেই বের করে রাখা হয়েছে, ml স্কয়ার t টু দি পাওয়ার -2 ইন্টু V মানে হলো L কিউব, তার মানে আসবে m L টু দি পাওয়ার 5 t টু দি পাওয়ার -2। তাহলে A এর মাত্রা বের হয়ে গেল। এবার যদি বের করতে পারে V এর মাত্রা, B এর মাত্রা কত? দেখতে পাচ্ছি V মাইনাস B আছে। আবারও বলা হয়েছিল কোনো রাশিকে যোগ বা বিয়োগ করার ক্ষেত্রে দুটো রাশির মাত্রা একই হতে হবে। তাহলে যেহেতু V মাইনাস B আছে, তাহলে V এর যা মাত্রা B এরও তাই মাত্রা, তাহলে ডাইমেনশন অফ B কত হবে? B এর মাত্রা হবে V এর মাত্রার সমান বা আয়তনের মাত্রার সমান L কিউব। ওকে, এবার আসা যাক আজকে শেষ প্রবলেমে। বলেছে √of dx by √of 2ax minus x square equals to a to the power n sin inverse x by a minus 1। বলছে find the value of n। বলছে n এর মাত্রা কত? এটা একটা ইন্টিগ্রেশন চিহ্ন, তোমরা হয়তো কেউ জানো কেউ জানো না ইন্টিগ্রেশন কি জিনিস। এই ক্ষেত্রে আমাদের এটা জানতে হবে না, আমাদের এই ইন্টিগ্রেশনের মিনিংটা কি সেগুলো না জানলেও চলবে। এবার আসা যাক এখানে। বলেছে যে n এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। x কি a কি কিচ্ছু আমাকে বলে দেয়নি, কিচ্ছু বলে দেয়নি। ঠিক আছে, তাহলে সাইন ইনভার্স এটা আছে। আমি একটা এক্সাম্পল নিই, সাপোজ সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু হাফ। তো 30 ডিগ্রির উপর সাইন অপারেটর ইউজ করলে আমরা হাফ পাই। এবার আমাদের জানতে হবে সাইন ইনভার্স অপারেটরটা কি। যেমন সাইন অপারেট করে একটি অ্যাঙ্গেলের উপরে করে একটি মান দেয়, তেমন আমি যদি ইনভার্স অপারেটর ইউজ করি সেই মানের উপরে, তাহলে ও আমাকে অ্যাঙ্গেলটি দেবে।
তাহলে ইনভার্স অপারেটর কার উপর ইউজ হয়? মানের উপর পাওয়া যায় কোণ। সাইন অপারেটর ইউজ হয় কোণের উপর পাওয়া যায় মান। ইনভার্স অপারেটর প্রয়োগ হয় মানের উপর পাওয়া যায় কোণ। তাহলে ইনভার্স অপারেটর কার উপর প্রয়োগ হয়? মানের উপর। তাহলে নিশ্চয়ই এটি একটি মান, সিম্পল মান যার কোনো মাত্রা নেই। এটা আমি এখান থেকেও বলতে পারি, আবার আমি এখান থেকেও বলতে পারি যে এক্স বাই এ মাইনাস ওয়ান ওয়ান আছে, যেহেতু ওয়ান থেকে মাইনাস করা আছে, এর কোনো মাত্রা নেই, তাহলে এক্স বাই এ এরও কোনো মাত্রা নেই। তাহলে আমরা বলতেই পারি যে এখান থেকেও বলতে পারি, এখান থেকেও বলতে পারি যে এক্স বাই এ এর কোনো মাত্রা নেই, অর্থাৎ এর ডাইমেনশন হলো ওয়ান। এমন ভাবে লিখি ডাইমেনশন অফ এক্স বাই এ ইকুয়াল টু ওয়ান, তাহলে ডাইমেনশন অফ এক্স ইকুয়াল টু ডাইমেনশন অফ এ। তাহলে এক্স এর যা ডাইমেনশন এ এরও তাই ডাইমেনশন। ওকে, এবার আসছে স্যার লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে 2^2ax মাইনাস এক্স স্কোয়ার, যেহেতু মাইনাস আছে তার মানে বলতে পারি 2ax এর যা মান মাত্রা এক্স স্কোয়ারেরও তাই মাত্রা। অবশ্যই আমি এখান থেকে আগেও দেখিয়ে দিয়েছি যে এ এবং এক্স এর মাত্রা একই হয়, তো 2ax এর যা মাত্রা এক্স স্কোয়ারেরও তাই মাত্রা। তাহলে বলতে পারি এই মাত্রাটি, এটি কার মাত্রার সমান? এটি এক্স স্কোয়ারের মাত্রার সমান, এক্স স্কোয়ারের মাত্রার সমান। তাহলে রুট ওভার অফ আছে, তাহলে নিশ্চয়ই ভেতরেরটির মাত্রা হলো এক্স স্কোয়ারের মাত্রার সমান, তার রুট ওভার আছে, তাহলে এটির মাত্রা ডাইমেনশন অফ এক্স হবে, তাহলে এর মাত্রা হবে এক্স এর মাত্রার সমান। উপরে আছে ডিএক্স, ডিএক্স মানে হলো এক্স এর ক্ষুদ্র পরিবর্তন। যেমন সাপোজ নিচে আছে 5 সেন্টিমিটার, উপরে আছে 5 সেন্টিমিটারের ক্ষুদ্র পরিবর্তন, সাপোজ 0.1 সেন্টিমিটার। তাহলে নিচে যদি দৈর্ঘ্য হয় উপরেও দৈর্ঘ্যই হবে। বা যদি নিচে গ্রাম থাকে, সাপোজ নিচে আছে 5 গ্রাম, তাহলে উপরে আছে 5 গ্রামের ক্ষুদ্র পরিবর্তন, পরিবর্তন তো মাপা হবে একই এককে, অর্থাৎ সেটিও হবে সাপোজ 0.01 গ্রাম। বেসিক্যালি নিচে যা থাকবে উপরের পরিবর্তনটার মাত্রা একই হবে। নিচে যদি এম হয় নিচেরটার মাত্রা, তাহলে উপরে যে পরিবর্তন হবে তার মাত্রাও এমই হবে। অর্থাৎ উপরে যা থাকবে এক্স এর যা মাত্রা ডিএক্স এর একই মাত্রা, তাহলে উপরে এক্স এর যা মাত্রা এবং ডিএক্স এর একই মাত্রা, তাহলে উপরে যা মাত্রা নিচেরও তাই মাত্রা, তাহলে উপর নিচে কাটাকাটি গিয়ে পড়ে থাকবে 1। অর্থাৎ আমি বলতে পারি এটি একটি মাত্রাহীন রাশি। তাহলে বলতে পারি এটি একটি মাত্রাহীন রাশি। এবার সাইন ইনভার্স কোন একটা মানের উপর ইউজ করে কি দিবে? কোন একটি মাত্রাহীন রাশি, তাহলে এটিও একটি মাত্রাহীন রাশি। এটি মাত্রাহীন, এটি মাত্রাহীন। কোন সমীকরণের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের মাত্রা একই হতে হবে, তাহলে অবশ্যই এ টু দি পাওয়ার এন কেও মাত্রাহীন হতে হবে। অর্থাৎ এ টু দি পাওয়ার এন এর মাত্রা কত হতে হবে? অর্থাৎ এ টু দি পাওয়ার এন এর মাত্রা হতে হবে, ডাইমেনশন অফ এ টু দি পাওয়ার এন হতে হবে 1। তাহলে এন এর মান কত হতে হবে? এ মানে কি? ডাইমেনশন অফ এ কত? ডাইমেনশন অফ এ হলো ডাইমেনশন অফ এক্স এর সমান। তাহলে এক্স এর তো কিছু একটা মাত্রা আছে, সেটা আমি জানি নাকি, কিছু একটা মাত্রা আছে, কিন্তু এ টু দি পাওয়ার এন এর মাত্রা 1 হতে হবে। সাপোজ ধরছি এ এর মাত্রা হলো এল, তাহলে বলছি এল টু দি পাওয়ার এন ইকুয়াল টু 1 হতে হবে, তাহলে অবশ্যই এন এর মান 0। তাহলে এ এর মান মাত্রা যাই হোক না কেন এন এর মান হতে হবে 0। তাহলে এই ক্ষেত্রে ফাইন্ড দ্য ভ্যালু অফ এন ইকুয়ালস টু 0। ওকে, তাহলে অ্যান্সার হবে এন ইকুয়ালস টু 0। তাহলে আজকের মতো এইটুকুই। এর পরের দিন আমরা নেক্সট পোর্শনে চলে যাব, দ্যাট ইজ এরর অ্যানালাইসিস বা ত্রুটি বিষয়ে পড়াশোনা করব। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।